পাওনা টাকা ফেরত দিতে ভারতের আদানির পর এবার রাশিয়ার চাপ, কি করবে ডক্টর ইউনূস? জানাবো রহস্যজনক পরিবেশ, আসল খেলোয়াড়কে। আরো জানাবো সরকারি জমি দখল, টেন্ডারবাজিতে ক্লিন ইমেজের আইভি। এবং সর্বশেষ জানাবো দ্য ইকোনমিস্টের প্রতিবেদন, বাংলাদেশে অস্থিরতার সুযোগে লাভবান হবে ভারতের পোশাক শিল্প। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাওনা টাকা ফেরত দিতে ভারতের আদানির পর এবার রাশিয়ার চাপ, কি করবে ডক্টর ইউনূস? বিদ্যুৎ বিক্রির পাওনা ৮০ কোটি ডলারের বকেয়া পরিশোধের আদানির চিঠির পর এবার বাংলাদেশের প্রকল্প ঋণের ৬৩ কোটি ডলার সুদ চেয়েছে রাশিয়া। আর এই সুদের টাকার পরিশোধের রাশিয়া বাংলাদেশকে সময় বেঁধে দিয়েছে। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে বুধবার এই তথ্য জানা গেছে, যেখানে বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেয়া ঋণের বকেয়া ও চলতি সুদ বাবদ ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে দেশের জাতীয় ওই দৈনিকটি জানিয়েছে, এই তারিখে সুদ পরিশোধ না করা হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব তা নিয়েও জটিলতা বাড়বে। কারণ চলতি অর্থ বছরের ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের ঋণের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সুদ পরিশোধ না করা হলে নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। জানা যায়, রূপপুর প্রকল্পে ১২.৬৫ বিলিয়ন ডলার ঋণের সর্বোচ্চ সুদ হার ৪%, যেখানে বকেয়ার জন্য জরিমানার সুদ আরোপ করা হয়েছে আরও ২.৪%। চিঠিতে বলা হয়েছে ২০২২ সালের ১৫ই মার্চ থেকে ২০২৪ সালের ১৫ই মার্চ পর্যন্ত সময় সুদ ও জরিমানা বাবদ পাওনা রয়েছে ৪৮০ মিলিয়ন ডলার। এছাড়া গত ১৬ই মার্চ থেকে আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত সুদ বাবদ পাওনা ১৫০ মিলিয়ন ডলার। এর বাইরে কমিটমেন্ট ফি বাবদ ৭.৫ লাখ ডলার পরিশোধ করতে হবে। গত ২১ আগস্ট দেওয়া ওই চিঠিতে ব্যাংক অফ চায়নার সাংঘাই শাখায় মার্কিন ডলার অথবা চীনের মুদ্রা ইউট্রানে পাওনা অর্থ জমা দিতে বলা হয়েছে। রাশিয়ার ব্যাংকগুলোর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় গত জুনে বাংলাদেশের লেনদেনের বিকল্প পদ্ধতিতে বকেয়া সুদ, কমিটমেন্ট ফি ও জরিমানা মওকুফের আবেদন জানানোর পর এই চিঠি দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এর আগে গত ১০ সেপ্টেম্বর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিদ্যুৎ বিক্রির পাওনা টাকা চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। সব মিলিয়ে এখন দেখার অপেক্ষায় দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা পরিস্থিতি ও বিদেশি ঋণের চাপ সামলাতে কি পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আর ভারতের গৌতম আদানি ও রাশিয়ার চিঠি নিবা কি জবাব দিবেন ডক্টর ইউনূস বা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? রহস্যজনক পরিবেশ, আসল খেলোয়াড়কে। ঢাকার রাজনৈতিক অঙ্গনে রহস্যজনক পরিবেশ বিরাজ করছে। এত বড় একটি ছাত্র জনতার সফল আন্দোলনের পরও বর্তমানে চারদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে বাড়ছে কৌতূহল, উদ্বেগ, উৎকণ্ঠা। এর পাশাপাশি বেশ কয়েকজন নেতার গভীর উদ্বেগ নিয়ে মন্তব্য পুরো রাজনৈতিক অঙ্গনে আরো গভীর সন্দেহের সৃষ্টি করেছে। কি বোঝাতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস? গত ৮ সেপ্টেম্বর রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু কথা বলেন। তিনি শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল, তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে। তারা কি এখন চুপচাপ বসে থাকবে? মোটেও না। খুব চেষ্টা করবে তোমাদের স্বপ্ন লুকিয়ে দেওয়ার। তারা চেষ্টার ত্রুটি করবে না। যেটা শুরু করছো সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না। তারেক রহমান কি বোঝালেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতদিন দলকে নানাভাবে উৎসাহ দিয়েছিলেন নানান আশার বাণী। তার সাথে তাল মিলিয়েও অনেকে অনেক আশার বাণী শুনিয়েছেন। এটা অবশ্য ছাত্র জনতার আন্দোলনের আগে থেকে তিনি নেতাকর্মীদের আশ্বাস দিয়ে আসছিলেন। কিন্তু গত রোববার তার কিছু অস্বাভাবিক মন্তব্য অনেকের নজর কাড়ে। আর এতে করেই শুরু হয়ে গেছে নানান রহস্যের সৃষ্টি। কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেল ৫টায় সাতক্ষীরার
কলারোয়া ফুটবল মাঠে এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। সভার আয়োজন করে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি। আন্দোলন এখনো শেষ হয়নি, এমন বক্তব্য দেওয়ার পর তারেক রহমান আরো বলেন, আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে যতদিন প্রয়োজন হবে ততদিন বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। ষড়যন্ত্র এখন অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে। তারা বেশ কিছুদিন যাবৎ উল্টা পাল্টা বকছে। কাকে খোঁচা দিলেন সার্জিস আলম? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস 8 সেপ্টেম্বর রোববার বিকেলে মুন্সিগঞ্জ শহরস্থ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় সবাই কিছু কথা বলেন। সার্জিস আলম বলেছেন, গত 16 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে। তারা ওই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে দেখা যায়। তিনি বলেছেন, তারা কি পেরেছিল? 16 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ঈদের পরে পূজার পরে আন্দোলনের চেষ্টা করেছিল এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে। তারা কি পেরেছিল? সমন্বয়কের ডাকে বিএনপির না। এদিকে ওইদিকে বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 14 জনের প্রতিনিধি দলটি। সেই সময় হতাহতদের পরিবারের খোঁজখবর নিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন তারা। ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে মুন্সিগঞ্জে গত 4 আগস্ট 3 জন মারা যান। এছাড়া ঢাকায় জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলন চলাকালে আরো 6 জন মারা যান। গণমাধ্যমের খবরে দেখা যায় যে ওই দিন বেলা 1টা থেকে 2:30 পর্যন্ত জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ঢাকা থেকে আসা সমন্বয়কের দলটি। সেই সবাই গত 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরে ঘটে যাওয়া নারকীয় ঘটনা তুলে ধরেন রাজনীতিকেরা। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলেন তারা। ওই সবাই জামাতে ইসলামী জাতীয় পার্টি, একাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীর ও সিপিবির নেতারা অংশ নেন, কিন্তু বিএনপি কোনো পর্যায়ে নেতারা সেখানে উপস্থিত ছিলেন না। এখনো ঝুঁকিপূর্ণ তালিকায় কেন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় এখনো রয়েছে বাংলাদেশ। গত 4 সেপ্টেম্বর বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় এখনো বাংলাদেশের নাম দেখা গেছে। বাংলাদেশের ছাড়া তালিকায় থাকা অন্য দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুরকিনা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা ও ইয়েমেন। তালিকা প্রকাশ করে দেশটি মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। পুরো ঘটনা প্রবাহের বিশ্লেষণে কি বলে? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন। প্রশ্ন হচ্ছে, তিনি কি ধারণা পেয়েছেন আওয়ামী লীগ বসে থাকবে না বা মাঠে কিছু একটা করবেই? তা না হলে কেনই বা ছাত্রদের বলেছেন, যেটা শুরু করেছো সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না? তিনি কি ছাত্রদের আরো অনেক সময় পাশে চান? এমন ভাবে চাওয়া তো তিনি তার সাথে দেখা করতে আসা বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের কাছে চাইলেন না। বললেন না রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে হবে। তিনি কি শিক্ষার্থীদের পাশে চান? তিনি কি চান না বড় রাজনৈতিক দলের সাহায্য সহযোগিতা? আবার দেখা গেল তিনি যখন এমন আবেদন শিক্ষার্থীদের কাছে চাইলেন তখন দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জনে আত্মপ্রকাশ ঘটেছে। জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে ফেসিবাদ ব্যবস্থার বিলোপের রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে এই কমিটি। গত রোববার বিকাল 4:30টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এদিকে প্রধান উপদেষ্টার এসব বক্তব্য যখন মাঠে তোলপাড় করেছে, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের বিস্ফোরক মন্তব্য ও রাজনৈতিক অঙ্গনে আলোড়িত হচ্ছে। মুন্সিগঞ্জ শহরস্থ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সঙ্গে মতবিনিময়ে তিনি ওই বক্তব্য দেন। ধরে নেওয়া যায় আওয়ামী লীগের হাতে বন্দী থাকা গণতন্ত্রের জন্য 16 বছর ধরে আন্দোলন চালিয়ে যাওয়া বিএনপিকে উদ্দেশ্য করেই তিনি এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গত 16 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে। তারা ওই ফ্যাসিস্ট সরকারকে নাকি পতন ঘটানোর তারা কি পেরেছিল? 16 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ঈদের পরে পূজার পরে আন্দোলনের চেষ্টা করেছিল ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে। তারা কি পেরেছিল? তার বক্তব্যের সারমর্ম কি? সার্জিস আলম কি মাঠে সক্রিয় রাজনৈতিক দলগুলিকে ছাড়াই কি সামনের দিনে কিছু করার ইঙ্গিত দিলেন? অন্যদিকে একটা রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্যেও তোলপাড় বইছে রাজনৈতিক অঙ্গনে। যদিও তিনি কোনো দেশ বা দলের নাম নেননি, তবে কাকে
উদ্দেশ্য করে বললেন তাও স্পষ্ট নয়। তিনি কি তার দলের সাথে থাকা যুগপৎ আন্দোলনে শরিক কোনো দলের বিরুদ্ধে এমন মন্তব্য করলেন? রাজনৈতিক অঙ্গনে এমন মন্তব্যের বন্যা যখন বহে যাচ্ছে, তখন দেখা গেল আরেকটি খবর। এতে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় এখনো রাখা হচ্ছে বাংলাদেশকে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশকে যুক্ত করা হয়। প্রশ্ন হচ্ছে, আগস্টে ছাত্র জনতার বিজয়ের পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।